অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন এভার কেয়ার হাসপাতালের পুষ্টিবিদ জান্নাতুল নূর নাইমা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্যাভ্যাসে পুষ্টির প্রয়োজনীয়তা ও করণীয়। আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু পুষ্টি নিয়ে জানতে চাইবো যে খাবারের পুষ্টিমানটা আসলে নির্ভর করে কিসের উপর, সেই বিষয়ে জানতে চাইবো। তারপর বিভিন্ন বয়সের মানুষের পুষ্টির কি পরিমাণ দরকার সেগুলো তো আলোচনা হবে এই পুরো অনুষ্ঠান জুড়ে। প্রথমে আমি বলবো যে আসলে ব্যালেন্স ডায়েট থেকে আমি স্টার্ট করব, কারণ ব্যালেন্স ডায়েট আসলে ছোট থেকে শুরু করে বড় বয়স্ক সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় ব্যালেন্স ডায়েটের কথা বলে থাকি, এবং এই ব্যালেন্স ডায়েটটা আসলে কি? ব্যালেন্স ডায়েটের মধ্যে যেটা করতে হয়, সব ধরনের পুষ্টি উপাদান থাকতে হয় সঠিক পরিমাণে, এবং এটা ডিপেন্ড করে আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট কার কীরকম। যার ক্যালোরি রিকোয়ারমেন্ট বেশি তার পুষ্টি উপাদানগুলো সেই অনুযায়ী কিন্তু পোর্শন সাইজগুলো রাইট অ্যামাউন্টে হয়, রাইট পোর্শনে হয়। এবং এই রাইট অ্যামাউন্ট এবং রাইট পোর্শনের নিউট্রিয়েন্টসগুলো ডিপেন্ড করে আপনি কোন ফুড গ্রুপস থেকে সিলেক্ট করছেন। সো এই বেসিক জিনিসগুলো, বেসিক ফুড গ্রুপস এবং বেসিক যে আমাদের নিউট্রিয়েন্ট যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই সবগুলো নিয়ে আসলে ব্যালেন্স ডায়েট। আচ্ছা, এই ক্ষেত্রে আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। শুরুতেই আমরা এই প্রসঙ্গে চলে এসেছি। তার আগে আমরা একটু শিশু থেকে শুরু করি, একটু বাচ্চাদের থেকে শুরু করি। আমরা যদি বলি যে 6 মাস পরে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তো 6 মাসের পর বাচ্চারা আসলে কি ধরনের খাবার খাবে, কোনগুলোতে পুষ্টি থাকে, বাবা মারা আসলে কিভাবে বুঝবেন? খুব চমৎকার একটি কোশ্চেন করেছেন। আসলে 6 মাসের পর বাচ্চাদের উইনিং ফুড শুরু করা হয়। 6 মাস পর্যন্ত আমরা সবসময় ব্রেস্ট ফিডিংয়ের কথা বলে থাকি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট প্রতিটি বাচ্চার জীবনে, এবং তারপর থেকে যে উইনিং ফুডটা শুরু করা হয় সেটার উপরে কিন্তু বাচ্চার পুষ্টি অনেকখানি নির্ভর করে। এখন এটাই হচ্ছে চ্যালেঞ্জ যে আপনি বাচ্চাকে কী ধরনের খাবার দিবেন। বাচ্চাকে কিন্তু অবশ্যই ইজিলি ডাইজেস্টেবল, যেটাকে বাংলা ভাষায় বলে সহজপাচ্য খাবারগুলো তাকে দিতে হবে, কারণ তার কিন্তু তখন ডাইজেশনের ওরকম ক্ষমতা থাকে না, তার কিন্তু স্টমাক খুব ছোট থাকে, এবং ধীরে ধীরে কিন্তু সে সবগুলো ফুডের সাথে কিন্তু সে ইন্ট্রোডিউস হওয়ার চেষ্টা করে। তো যেটা করতে হবে, ফার্স্টে আমরা বলে থাকি যে একটু চালের সুজি এমন ধরনের খাবার সিলেক্ট করতে হবে যেটা যেমন তার অ্যাসিডিটি গ্রো করবে না বা তার ডাইজেশনে কোনো প্রবলেম করবে না। সো চালের সুজি দিয়ে স্টার্ট করতে পারেন, এবং সাগু দিয়ে স্টার্ট করা যায়। এক্ষেত্রে প্রতিটা প্যারেন্টসকে আমি বলবো, এটা আমাদের দেশে খুব দেখা যায় যে খাবারগুলো কিন্তু ব্লেন্ড করে বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়। তো এটাতে হয় কি, অনেক নিউট্রিশন লস হয়ে যায়। তো সবসময় চেষ্টা করতে হবে আসলে খুব ব্লেন্ডিংয়ের দিকে না যেয়ে একটু পাতলা করে একটু সুজি, পাতলা করে একটু সাগু, বা পাতলা করে একটু খিচুড়ি, এই ধরনের খাবার দাবারগুলো একটু মিক্স আপ করে তাকে ম্যাশড করে তাকে ইন্ট্রোডিউস করানো। ধীরে ধীরে খুব তাড়াতাড়ি 8 থেকে 9 মাস বা 1 বছরের মধ্যে কিন্তু সে তখন সলিড ফুডে অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা, এটা তো মায়ের দুধের পাশাপাশি তো এসব খাবার কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, অবশ্যই মায়ের দুধের পাশাপাশি এগুলো দিতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু একটু গ্যাপ দিয়ে তাকে দিলে তার ডাইজেশনের জন্য, তার গ্রহণ করতে সেটা সুবিধা হবে। যেমন আমাদের বড়দের যে ধরনের একটা মিল প্যাটার্ন থাকে যে 3 মিল 3 স্ন্যাক্স, বাচ্চাদেরকেও কিন্তু একটু এভাবে তাদেরকে ইন্ট্রোডিউস করানো উচিত যে সকালে একটু কিছু খাওয়ানো, একটু সুজি, তার 2 ঘন্টা পর হয়তো বা একটু কিছু পিউরি করে, কোনো ফল পিউরি করে তাদেরকে দেওয়া, বা তার 2 ঘন্টা পর আবার একটু তাদেরকে লাঞ্চ, একটু খিচুড়ি পাতলা করে তাদেরকে খাওয়ানো। সো এই ব্যাপারগুলো আসলে একটু দেখা উচিত। আচ্ছা, যেসব বাচ্চারা মায়ের দুধ কম পায় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আসলে খাওয়াটা কেমন হওয়া উচিত? এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলেছেন। মায়ের দুধ কম আসে অনেকের, বাট এক্ষেত্রে মাকেও একটু সচেতন হতে হবে, কারণ ল্যাকটেশন পিরিয়ডের কিছু ব্যাপার থাকে যেগুলো মেনটেন করলে আসলে মিল্ক ফ্লো বাড়ে বা মিল্ক ফ্লোকে ট্রিগার করে। লাইক মায়েদের ক্ষেত্রে আমি একটু বলে দিই ইনফরমেশনগুলো, যেটা ল্যাকটেটিং মায়েদেরকে কিন্তু প্রচুর ফ্লুইড ইনটেক করতে হয়। লাইক 3 থেকে 3.5 লিটার যদি সে পানি ইনটেক করে, এবং হাই প্রোটিন ডায়েট তাদেরকে কিন্তু নিতে হয়। সে যদি নিয়মিত মাছ, মুরগি, আপনার ডিম, দুধ, এই ধরনের খাবার দাবার যদি গ্রহণ করে, এবং যদি প্রতি 2 ঘন্টা পর পর সে যদি পানি ইনটেক করে বা একটু মিল্ক খায়, তাহলে কিন্তু মিল্ক ফ্লো খুব ভালো থাকে। তবে আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে আপনার কার্বোহাইড্রেট, যে ভাত বেশি করে খাও, লাউ বেশি করে খাও, তাহলে হয়তো বা মিল্ক ফ্লো বাড়বে। আসলে এটা কোনো কথা না। আপনাকে প্রোটিন জাতীয় খাবার বাড়াতে হবে, এবং ফ্লুইড জাতীয় খাবারের উপর আসলে জোর দিতে হবে। সেই ক্ষেত্রে বাচ্চাদের আসলে যদি এমন হয়, তো মায়ের ক্ষেত্রে বললেন,
বাচ্চারা যদি সেই ক্ষেত্রে আসলে কিছুতেই যদি এমন হয় যে মায়ের দুধ মায়ের পাচ্ছে দুধ না, কম পাচ্ছে না, পাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আসলে পাশাপাশি একটু ফর্মুলা ফিডিং এ যেতেই হবে, কারণ বাচ্চাকে তো আসলে ডিপ্রাইভ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই ফর্মুলা ফিডের উপর হেল্প নিতে হবে। আমাদের অনেক ধরনের ফর্মুলা মিল্ক আছে, সেগুলোর হেল্প নিতে হবে। আচ্ছা, আপনি বলেছিলেন বাচ্চাদের অ্যাসিডিটি, এই ক্ষেত্রে বাচ্চারা তো আসলে বলতে পারে না, আসলে মায়েরা কি ধরনের সিমটম দেখে বুঝতে পারবে যে অ্যাসিডিটি হচ্ছে? অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অ্যাসিডিটির কারণে তাদের পেটে ব্যথা হয়, তারা খুব কান্নাকাটি করে, মায়েরা কিন্তু বুঝতে পারে না, হয়তো বা ভাবে যে না একটু জোর করে করে খাওয়াই, বাট সেটা ডাইজেস্ট করতে পারছে না, তার কিন্তু কষ্ট হচ্ছে। এবং অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু তার পেটে ব্যথা হয়, সে অনেক কান্নাকাটি করে, খাবার খেতে চায় না। আবার এক একটা ব্যাপার আছে যে যারা ব্রেস্ট ফিডিং করায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে একটু বাম্পিং করতে হয়, তো যেন ডাইজেশনে তার হেল্পফুল হয়। এই ধরনের কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলো আসলে মায়েদেরকে ফলো করতে হয়। আচ্ছা, আরেকটি মা বাবার একদম কমন অভিযোগ থাকে, অধিকাংশের, সবার না, যে বাচ্চারা কিছুতেই খেতে চায় না এবং কিছু কিছু বাচ্চা আবার খায়, সেটা হচ্ছে হয়তো সংখ্যায় কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে খেতে চায় না, হ্যাঁ, এই খেতে কথাটাই চায় না, আসে। কমন অভিযোগ বাবা মায়েদের। এক্ষেত্রে কি জোর করে খাওয়ানো উচিত হ্যাঁ, একটা অবশ্যই না। বাচ্চাকে? এই ক্ষেত্রে অনেকেই বলে যে হ্যাঁ আমার বাচ্চা তো খাচ্ছে না, আমাকে তো একটু জোর করে হ্যাঁ, খাওয়াতে খাওয়াতেই তো তাকে হবে। হবে, এমন বলে আর কি। হ্যাঁ, কিন্তু আমি বলবো, আমি সাজেস্ট করব যে আসলে আগে ফাইন্ড আউট করা উচিত যে কেন বাচ্চাটা খাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে পেটে যদি কৃমি হয়, তখন কিন্তু আমাদের অ্যাপেটাইট কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায়, অ্যানিমিয়া হয়, বাচ্চার যদি কনস্টিপেশন থাকে, বা আপনি একটু আগে যেটা বলছিলেন যে অ্যাসিডিটির কথা, এসব ক্ষেত্রে কিন্তু বাচ্চার অ্যাপেটাইট খুবই কমে যায়, বাচ্চা তখন খেতে চায় না। এবং আরেকটা ব্যাপার ঘটে যেটা আমি আসলে ইনক্লুড করতে চাই, দেখা যায় যে যে বড় বড় মিলগুলো আমরা খাই, লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার, তার কিছুক্ষণ আগে দেখা যায় একটা স্ন্যাক্সের প্র্যাকটিস থাকে। যেমন আমি এখন ব্রেকফাস্ট করব, তার আগে হয়তো আমি একটু মিল্ক দিয়ে দিলাম বাচ্চাকে, বা একটু বিস্কিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু তার অ্যাপেটাইট অনেক নষ্ট হয়ে গেল। বা আমি দুপুরে লাঞ্চটা দিব, তার আগে হয়তো বা ওকে একটু বিস্কিট বা জুস বা একটু নুডলস কিছু একটা খাওয়াই ফেললাম, তাহলে কিন্তু বাচ্চার ক্ষুধার টেন্ডেন্সি কমে যাচ্ছে, তার কিন্তু অ্যাপেটাইট কমে যাচ্ছে, কারণ তার তো স্টমাক খুবই ছোট, সে তো নিতে পারবে না অ্যাট এ টাইম এতগুলো খাবার। তো এই ছোট ছোট জিনিসগুলোর উপর আসলে দেখতে হবে এবং আসলে ফাইন্ড আউট করতে হবে যে কোন রিজনে সে খেতে চাচ্ছে না, তার আসলে কি সমস্যা, কারণ তারা তো বলতে পারছে না। তাদের সাথে একটু যতটুকু সম্ভব তাদেরকে একটু নলেজ দেওয়া বা তাদেরকে একটু কালারফুল খাবারে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা, এই সব কিছু মিলিয়ে আসলে ট্রাই করতে হবে। অনেক বাচ্চা আছে না, আমি খাবো না, কিছুতেই খাবো না, এখন তো রিজনও তো বাবা মা বের করতে পারে না। এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে আচ্ছা, হবে এবং আমি আসলে কথার জন্যই একজনের- বললাম, হ্যাঁ, এটা কথার কথা বললাম। কারো অ্যাডভাইস নিতে হবে, আসলে চেক আপ করতে হবে, কারণ অনেক কিছু সাইন সিমটমস দেখে কিন্তু ফাইন্ড আউট করা যায় তার আসলে কি প্রবলেম। যেমন অনেকের কিন্তু বডি প্যারামিটার বা ব্লাড প্যারামিটার যদি আপনি চেক করেন, দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও কিন্তু আপনার 8 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চারও কিন্তু আমি দেখেছি যে পটাশিয়াম অনেক হাই, পটাশিয়াম যেখানে রেঞ্জ থাকতে হয় 5 পর্যন্ত, তাদেরও কিন্তু আমি দেখেছি 5.5 এই এটা কি ধরনের রেঞ্জ খাবারের চলে আসে। ক্ষেত্রে প্রভাব অবশ্যই ফেলে? তাকে দেখা যায় হয়তো বা সে ফ্রুটস খেতে অনেক পছন্দ করে, তাকে হয়তো বা সারাক্ষণ ফ্রুটসই খাওয়ানো হয়, সে হয়তো বা কলা খেতে পছন্দ করে, তাকে হয়তো বা সকালেও একটা কলা খাওয়ানো হয়, বিকালেও একটা কলা খাওয়ানো হয়, মানে যেটা পছন্দ হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। সেটার উপরে হয়তো বা জোর দেওয়া হয়, তো যার কারণে দেখা যায় যে একটা প্যারামিটার কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তো এই জন্যই ফার্স্টে যেটা আমি স্টার্ট করেছিলাম যে ব্যালেন্স ডায়েট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এটা ছোটদের ক্ষেত্রেও তাহলে? অবশ্যই, কারণ তাকে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কতটুকু দিবেন এবং তার সোডিয়াম, পটাশিয়াম তাকে কতটুকু দিবেন, এটা অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে ক্যালোরির কথা, কারণ একটা বাচ্চার ক্যালোরি ধরেন 1000 থেকে 1200 কিলো ক্যালোরি, এবং একটা বয়স্ক মানুষ বা একটা গ্রোয়িং এইজের বাচ্চাদের কথা যদি আমি বলি, তার ক্যালোরি হয়তো বা 2000 থেকে 2500 ক্যালোরি। আচ্ছা। তো দুইজনের কিন্তু রিকোয়ারমেন্ট সেম হবে না, তাদের কিন্তু পটাশিয়ামের ইনটেকও কিন্তু সেম হবে না, ফ্রুটসের ইনটেকও কিন্তু তাদের সেম হবে না। না, আমি একটা আদর্শিক খাবারের চার্ট, ঠিক চার্ট বলবো না, মানে আপনার অভিজ্ঞতায় ছোটদের কেমন হওয়া উচিত, বড়দের ব্যালেন্স ডায়েট কেমন হওয়া উচিত, এই প্রসঙ্গে আসবো। তবে আমরা তো একেবারে শিশুদের নিয়ে কথা বলছিলাম, 6 মাসের পর যেসব শিশু, আমি একটু হচ্ছে স্কুল যাবার আগ পর্যন্ত কিংবা যারা প্রাইমারি লেভেলে ভর্তি হয়েছে, তাদের আসলে এই যে আমি যদি বলি ব্যালেন্স ডায়েট, তাদের খাবারের মান আসলে কি কেমন হওয়া উচিত, তাদের পুষ্টিগুণ কতটুকু প্রয়োজন? খুব চমৎকার একটি কোশ্চেন করেছেন, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন বাচ্চাদেরকে প্রি স্কুলে দিচ্ছি বা বাচ্চাদেরকে দেখা যায় যে শিশু শ্রেণী বিভিন্ন ধরনের ক্লাসে দেওয়া হচ্ছে। তো ফার্স্টে যেটা হয় যে বাচ্চাদেরকে যেটা প্রবলেম হয়, তাদেরকে কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা হয় আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে হয়তো বা ব্রেকফাস্ট না করে সে চলে যাচ্ছে এবং স্কুলে হয়তো বা দেখা যাচ্ছে একটা টিফিন দেওয়া হচ্ছে, একটা আনহেলদি স্ন্যাক্স।
তো ফার্স্টে এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। একটা মিনিমাম ব্রেকফাস্ট করে তাকে স্কুলে পাঠাতে হবে, এই প্র্যাকটিসে চলে আসতে হবে। অ্যাটলিস্ট কিছু না হলেও বাচ্চার ওজন যদি খুব কম হয়, একটু ভাত খাইয়ে কিন্তু তাকে স্কুলে পাঠানো যায়, বা কিছু একটা ব্রেড বা রুটি কিছু একটা বা কর্নফ্লেক্স যে কোনো যেটা সে পছন্দ করে কিছু একটা থেকে ব্রেকফাস্ট করে তাকে স্কুলে পাঠাতে হবে। এবং টিফিনের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি, যে টিফিন তো অবশ্যই বাচ্চাদেরকে দিতে হয় প্যারেন্টসদেরকে, সেক্ষেত্রে ওয়াইজলি চুজ করা। যে বাইরের যে স্ন্যাক্সগুলো আছে আনহেলদি স্ন্যাক্সগুলো, এখান থেকে কিন্তু বের হয়ে আসা উচিত। বা প্রসেসড ফুড, আমরা হয়তো বা সময়ের কারণে দেখা যায় যে খুব প্রসেসড ফুড ফ্রিজিং করে সেগুলো হয়তো বা একটু ভেজে দিচ্ছি, এখান থেকে কিন্তু বাচ্চার ম্যাক্সিমামই তাই করে। এক্স্যাক্টলি, সেখান থেকে কিন্তু বাচ্চার খুব হেলথ প্রবলেম হয়, হেলথ হ্যাজার্ডগুলো কিন্তু এখান থেকে স্টার্ট হয়। কারণ আপনি প্রসেসড ফুডে তো তেমন কিছুই পাচ্ছেন না, ট্রান্স ফ্যাট পাচ্ছেন, অনেকগুলো টেস্টিং সল্ট, সোডিয়াম, এগুলো ইনটেক কিন্তু তার বেড়ে যাচ্ছে। ছোট বাচ্চাদেরও কিন্তু দেখবেন যে প্রেশারে অনেক সময় ঝামেলা থাকে, হাই প্রেশার তারা প্রবলেম ফেস করে, বা দেখা যায় যে ডায়াবেটিসের সমস্যায় কিন্তু বাচ্চারা পড়ে। তো এই ছোট ছোট জিনিসগুলো সিলেক্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইক টিফিনটা তাকে আমি কী দিব, একটা হেলদি টিফিন দেওয়া যেতে পারে, যে কোনো সে যেটা খাচ্ছে না, যেমন সকালে তার যেটা স্কিপ হয়েছে সেটা কিন্তু ইনক্লুড করে কিছু একটা প্রিপেয়ার করে দেওয়া যেতে পারে। এবং বাসায় আসার পরে অবশ্যই অন্য কোনো কিছু না দিয়ে, তার অ্যাপেটাইট নষ্ট না করে, তাকে কিন্তু একটা একদম মিল প্রিপেয়ার করে দিলে সে যেভাবে পছন্দ করে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে, বা লাইক ধরেন ফিশ কোনো বাচ্চা খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে একটু ফিশটার প্রিপারেশন চেঞ্জ করে সে যেভাবে লাইক করে সেভাবে যদি তাকে ইন্ট্রোডিউস করানো হয়, তাকে সার্ভ করা হয়, তাহলে কিন্তু তার অ্যাপেটাইটও বাড়বে, তার খাবারের একটা টেন্ডেন্সি হবে, সে ক্ষুধার একটা ফিলিংসও কিন্তু সে অনুভব করবে। আমার অনেক প্রশ্ন রয়েছে, আসলে এত স্বল্প সময়ে এত আলোচনা করা সম্ভব কিনা, কারণ কোন খাবারের পুষ্টিমান কেমন, এছাড়া অনেক বাচ্চা মোটিয়ে যায়, সেই সব প্রসঙ্গে আলোচনা করবো। এছাড়া ব্যালেন্স ডায়েট, আসলে একটা চার্ট প্রাথমিকভাবে যদি আপনি বলেন তাহলে অনেকেই হয়তো উপকৃত হবে। আমরা এই সম্পর্কে কথা বলবো, তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন এভার কেয়ার হাসপাতালের পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্যাভ্যাসে পুষ্টির প্রয়োজনীয়তা ও করণীয়। আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে তো কথা বলবোই। একটু মোটিয়ে যাওয়ার বিষয় আসে, অনেক বাচ্চাই মোটিয়ে যাওয়া আমরা দেখি, এটা আসলে কেন হয়? মানে খাওয়া দাওয়ার কারণে কি শুধু হয়? খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, জেনেটিক কোনো ব্যাপার থাকে, জেনেটিক একটা ব্যাপার আছে। বাট যদি আপনি কনসিয়াস থাকেন, যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভনেস যদি বাড়াতে পারেন এবং খাবার যদি প্রপারলি ইনটেক করেন, তাহলে কিন্তু ওজনটাকে কন্ট্রোলে রাখা যায়। তো যেটা এখনকার বাচ্চাদের মধ্যে দেখবেন যে অনেক অবেসিটির একটা প্রবণতা আছে, এটার ম্যাক্সিমাম কারণ হচ্ছে তারা ফিজিক্যালি অ্যাক্টিভ না, তারা হয়তো ভাবে খেলাধুলা করছে না, বা তারা কিছু একটা যে এক্সারসাইজ ছোটোখাটো সাইক্লিং বলেন বা সুইমিং বলেন, এই ধরনের কাজগুলো তারা করছে না। এবং খাবার দাবারগুলো আসলে খুবই তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব অনিয়মিতভাবে করে, এবং তারা কিন্তু ফাস্ট ফুড, বাইরের রেস্টুরেন্ট, জাঙ্ক ফুড, এগুলোর উপর কিন্তু তারা খুবই ডিপেন্ডেন্ট। দেখা যায় যে এখন তো বাইরে থেকে খাবার অর্ডার করা যাচ্ছে, তারা বাসার কোনো খাবার হয়তো বা ওরকম করে খেতে চাচ্ছে না, বাইরে থেকে হয়তো বা বাসায় বসেও তারা বাইরের খাবারটাই হয়তো বা পাঠাও দিয়ে অর্ডার করে নিয়ে আসছে। তো এই ধরনের যে প্রবণতা, এই জন্য আসলে কিন্তু এই জাঙ্ক ফুড বা এই অবেসিটি থেকে যদি আপনি বাচ্চাদেরকে বের করে আনতে চান, অবশ্যই কিন্তু বাসায় একটা গাইডলাইন বা একটা প্র্যাকটিস, হেলদি একটা কোনো গাইডলাইন তাদেরকে আসলে ফলো করা উচিত খাবারের, একদম বাসার খাবারের। এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে একটু আপনি বলবেন যে বাচ্চাদের ক্ষেত্রে একটু আমি আপনার কোনো যদি চার্ট থেকে থাকে জাস্ট একটা ধারণা দিলেন দর্শকদের, ধারণা আসলে কেমন খাওয়া যেতে পারে বাচ্চাদের? আসলে ক্যালোরির উপর ডিপেন্ড করে। যেসব বাচ্চা অবিস তাদের কিন্তু ক্যালোরিটা একটু কমে যায়, আবার যেসব বাচ্চারা নর্মাল তাদের কিন্তু অনেক ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই সারা ক্যালোরি চাহিদাটা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন সে কী কী খাবে সেটার উপর ডিপেন্ড করে। সকালে একটা ভারী মিল তাকে দেওয়া উচিত, ব্রেকফাস্ট খুব ভালো দিতে হয়, তারপরে কিছুক্ষণ পরে একটা স্ন্যাক্স, একটা ফ্রুটস দেওয়া যেতে পারে, তারপরে কিন্তু তার লাঞ্চে কিন্তু দেখতে হবে যে তার যেন প্রোটিন ঠিক মতো থাকে। এবং বাচ্চাদের কিন্তু সাধারণত দেখা যায় তাদের হাই প্রোটিন, মানে তারা কিন্তু মাছ মুরগি 2 টুকরা করে যদি তারা কিন্তু খেতে পারে, যদি আমি 100 গ্রাম বলি বা 80 গ্রাম বলি, কারণ তাদের সেই চাহিদাটা আছে। তারা যদি অনেক অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু সব বার্ন হয়ে যাচ্ছে। এবং বিকেলে একটা সুন্দর নাস্তা, একটু হেলদি নাস্তা, যে কোনো সব কিছু মিক্স করে একটু লাইক ভেজিটেবল দেওয়া যেতে পারে, বা একটু চিকেন স্যুপ করে দেওয়া
যেতে পারে, যেটাতে আপনার প্রোটিন থাকবে, কিছু হেলদি ফ্যাট থাকবে এবং কার্বোহাইড্রেট খুব থাকবে মডারেট পরিমাণে, তাহলে কিন্তু তাদের একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এবং তারা কিন্তু মোটামুটি সব ধরনের নিউট্রিয়েন্টস কিন্তু পায় এবং রাতের খাবারটা যেন মিস না হয়, কোনো খাবার যেন সে স্কিপ না করে, এই ব্যাপারটা আসলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটা বললেন। কোন খাবারে কার্বোহাইড্রেট বেশি, কোন খাবারে প্রোটিন বেশি, কোন খাবারে কোন ভিটামিনসটা বেশি, আসলে এটা আসলে গার্ডিয়ানরা তো ঠিকভাবে ডিটেক্ট করতে পারে না এক্স্যাক্টলি। অনেকেই। আসলে কার্বোহাইড্রেটের জন্য আপনি ভাত, রুটি এই ধরনের খাবার, পাস্তা, নুডলসের উপর ডিপেন্ড করতে হবে। শাকসবজির জন্য শাকসবজি থেকে আপনি পাচ্ছেন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস এবং মাছ, মুরগি, দুধ, ডিম বা দই বা বাদাম বা ডাল এসব থেকে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন পাচ্ছেন এবং হেলদি ফ্যাট যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আপনি মাছ থেকে পাচ্ছেন এবং ভালো ফ্যাটের জন্য কিন্তু আপনাকে খুব বেশি ফ্রাইড আইটেম অ্যাভয়েড করতে হবে, খুব বেশি জাঙ্ক ফুড কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ খুব বেশি ফ্রাইড আইটেম বা বাইরের খাবারে কিন্তু খুব ট্রান্স ফ্যাট থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে, সেগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে। আহ, বাচ্চাদের বিষয়টা তো গেলই, আমরা একটু ব্যালেন্স ডায়েট বড়দের বিষয়ে আসতে চাই। বড়দের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রবলেম হয়, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সেটার একটু বড় পরিসরে। কারণ দেখা যায় বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ধরনের কমপ্লিকেশনস দেখা যায়, লাইক কারো হয়তো বা ডায়াবেটিস আছে, কারো হয়তো বা কিডনির কোনো সমস্যা হচ্ছে, কারো হয়তো বা ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বা কেউ হয়তো বা অনেক জটিল জটিল রোগে আক্রান্ত, তো সেই সব ক্ষেত্রে, বা কেউ হয়তো বা হার্টের পেশেন্ট, কার্ডিয়াক, তো সেক্ষেত্রে দেখা যায় যে এক একজনের ডিমান্ড অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু খাবার প্যাটার্নগুলো খুব ডিফারেন্ট হয়। লাইক আমি যদি কিডনি পেশেন্টদের কথা বলে থাকি, তাদের কিন্তু প্রোটিনের রেস্ট্রিকশনস থাকে, তাদের কিন্তু খুব অল্প প্রোটিন ইনটেক করতে হয়, দেখা যায় তার পার কেজি বডি ওয়েট অনুযায়ী আপনি তাকে 0.8 গ্রাম হয়তো বা তাকে প্রোটিন ইনটেক করতে হয়। আবার সেই কিডনি পেশেন্টের যদি ডায়ালাইসিস হয়ে থাকে, যদি ডায়ালাইসিসের পেশেন্ট যদি সে হয়ে থাকে, তখন কিন্তু সেই প্রোটিনের চাহিদা আবার অনেকখানি বেড়ে যায়, সেটা কিন্তু তার সারাদিনে দেখা যায় 80 থেকে 100 গ্রাম হয়ে যায়। তো আবার যদি আমি বলি যে ক্যান্সার পেশেন্টদের কথা, ক্যান্সার পেশেন্টদের কিন্তু অনেক বেশি তাদের চাহিদা থাকে, প্রোটিন ডিমান্ড থাকে, তাদের কিন্তু অনেক হাই প্রোটিন ইনটেক করতে হয়। আর আমি যদি আপনাকে যেটা বলছি যে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক বেশি প্রোটিনের চাহিদা থাকে। আর যদি কোনো নর্মাল মানুষ, সাধারণ ব্যক্তি যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল, তাদের কিন্তু মডারেট প্রোটিন ইনটেক করলেই হয়। লাইক আমরা যারা নর্মাল বসে কাজ করি বা খুব একটা বেশি আমাদের স্বাস্থ্য ঝুঁকি নাই, আমাদের কিন্তু পার কেজি বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম প্রোটিন ইনটেক করলে কিন্তু আমাদের জন্য এনাফ। কিন্তু এটা তো আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। এক গ্রাম প্রোটিন কতটুকু, আসলে কোন একজন বিশেষজ্ঞের কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে নিলে আসলে তাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা একটু ক্রিমির প্রসঙ্গে আসতে চাই, মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়। এক্স্যাক্টলি। ক্রিমিটা কেন হয় এবং আসলে এটার সমাধানেরই বা উপায় কি? আচ্ছা, খুব সংক্ষেপে বলবো, ক্রিমির ব্যাপারটা হচ্ছে আপনাকে আসলে বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে হেলথ হাইজিনটা। তাদের যেমন কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই খুব ভালো করে হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। অনেক বাচ্চা দেখবেন যে খেলাধুলা করে এসে কিন্তু খাবার নিয়ে বসে যায় বা একটা হ্যান্ড ফুড নিয়ে কিন্তু বসে যায়। তো এই ব্যাপারটা আমাদের গার্ডিয়ানদের খেয়াল করতে হবে যেন তারা খুব খেলাধুলা করে আসুক বা বাইরে থেকে আসুক না কেন বা স্কুল থেকে আসুক না কেন, অবশ্যই যেন হাত ধোয়ার প্র্যাকটিসটা থাকে এবং ওয়াশরুম থেকে বের হওয়ার পরেও যেন হাত ধোয়ার প্র্যাকটিসটা থাকে এবং তারা যেন খালি পায়ে না থাকে। তাদের সবসময় একটু স্যান্ডেল ইউজ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং গোসল করা। অনেক বাচ্চারা দেখবেন যে গোসল করতে চায় না, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে। এবং ক্রিমের সমস্যা হলে কিন্তু বাচ্চাদের অনেক ইরিটেশন হয়, তাদের কিন্তু মুড ডিসঅর্ডার হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, তাদের কিন্তু ইচিং এর প্রবলেম হয়। এবং খুবই অল্প সময় আমাদের এক্ষেত্রে করণীয়টা আসলে কি? এক্ষেত্রে অবশ্যই যেটা আমি বলছিলাম যে ফার্স্টেই আপনার হাইজিনটা মেনটেন করতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি কৃমি হয়েই যায়, যদি সে দেখে যে দাঁত কিরমির করে, অনেক সময় বাচ্চারা লক্ষণগুলো পেটে ব্যথা হবে, তার হয়তো বা খাবারের অ্যাপিটাইট কমে যায়, তার কিন্তু হিমোগ্লোবিন লেভেল তখন কমে যায়, সেক্ষেত্রে তখন তাকে অবশ্যই মেডিসিন নিতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। আসলে সময় স্বল্পতার কারণে সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে অন্য কোনো সময় নিশ্চয়ই আবার আলোচনা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।